কেস 1 সেট অফ ফাংশনের পরিচিতি। তো আমরা পরিচিতিমূলক কিছু প্রশ্ন থেকে দেখে আমরা সেটা দেখি। যেমন প্রথম বলছে নিচের উন্নয়ন একটি ফাংশন। তো অন্যয় ফাংশন হওয়ার শর্ত হচ্ছে ডোম এক হইতে পারবে না। যদি ডোম এক হয়ে যায় তাহলে সেটা ফাংশন হবে না, অন্যই হবে কিন্তু ফাংশন হবে না। তাহলে দেখো এটার মধ্যে ডোম সেম, এটার মধ্যে -1 ডোম সেম, -3 ডোম সেম। তার মানে এখানে দেখো ডোম দুইটা ভিন্ন, সুতরাং আমাদের অপশন হচ্ছে এক। এটাই হচ্ছে আমাদের ফাংশন। নিচের কোনটি অসীম সেট? অসীম সেট মানে যে সেটের উপাদান সংখ্যা আনলিমিটেড থাকবে, শেষ হবে না। তাহলে দেখো এখানে কিন্তু 21 অর্থাৎ থেমে গেছে, এখানে দেখো 10 সীমিত, এখানে দেখো নির্দিষ্ট করে দিচ্ছে যে এটা 50-এর চেয়ে কম হবে। আচ্ছা, কিন্তু এখানে দেখো আনলিমিটেড, সো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা। এই ক্ষেত্রে একটা আমাদের সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, এটি কোন ধরনের সেট? অবশ্যই এটা হচ্ছে একটা কি, এই সেটের কোন ধরনের সেট? নিশ্চিত, সার্বিক, অসীম নাকি সসীম? যেহেতু নির্দিষ্ট করে দেওয়া আছে সসীম অসীম হবে না। নিশ্চিত কখন? নিশ্চিত সেটের শর্ত আছে আমরা জানি, যদি কোনো সেটের উপাদান সংখ্যা না থাকে, কোনো সেটের উপাদান যদি না থাকে সেটাকে বলি আমরা ফাঁকা সেট। হ্যাঁ, কমন আনকমন সবকিছু বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে ফাঁকা সেট। আর যদি দেখি কোনো কিছুই নাই তো সেটাকে বলি আমরা নিশ্চিত সেট। একটু থামাতো। তো দেখো এখানে একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, বলছে এটা কোন ধরনের সেট? সসীম, অসীম সেট, সার্বিক সেট, নিশ্চিত সেট নাকি এটা ফাঁকা সেট? নিশ্চিত সেট বলতে আমরা বুঝি যদি কমন আনকমন কোনো উপাদান না থাকে সেটা হচ্ছে নিশ্চিত সেট। ফাঁকা সেট হচ্ছে যদি কোনো উপাদানই না থাকে। অসীম সেট হচ্ছে যে সেটের অসংখ্য উপাদান থাকবে, শেষ নাই। আর সার্বিক সেট বলতে তো আমরা বুঝি যে সকল সেট মিলিয়ে হচ্ছে একটা সার্বিক সেট, যার কিনা সকল উপসেটের অন্তর্ভুক্ত থাকবে। তো এখানে দেখো এই দুইটা 9 এবং 10-এর মধ্যে কিন্তু কোনো সংখ্যা নাই। যদি কোনো সংখ্যা নাই থাকে তার মানে কি বলবো? এটা আমরা ফাঁকা সেট। আচ্ছা, তারপর দেখো দুইটা এ এবং বি দুইটা সেট হলে নিচের কোনটি সঠিক নয়? বলছে এ এর উপসেটের সংখ্যা হচ্ছে 4টি। কারণ কিভাবে বের করি আমরা? 2 স্কয়ার, উপাদান যতগুলি সেটাকে একটা সেটের উপসেট হচ্ছে কত? 2 পাওয়ার n। n হচ্ছে উপাদান সংখ্যা আর 2 তো আমাদের সূত্র। তাহলে দুইটা n মান উপাদান কত? 2, তাহলে 2 পাওয়ার 2 মানে কত? 4। a ক্রস d এর উপাদান কত? a ক্রস b এর উপাদান হচ্ছে 4টি। কারণ দেখো এখানে আছে 2টি, এখানে আছে কত? 2টি। সো যদি আমরা এটা a ক্রস d করি, এটা দিয়ে পাবো 2টা, আবার এটা দিয়ে পাবো আরো 2টা উপসেট, তাহলে টোটাল কয়টা হচ্ছে? 4টা। তো উপাদান হবে কত? 4। আর এই ক্ষেত্রে দেখো a ক্রস d কোনো ফাংশন নেই। a ক্রস d হবে কি? যেহেতু সবসময় মনে রাখবা যে কার্টেসীয় গুণজের ক্ষেত্রে কোনো ফাংশন হয় না, সর্বদা অন্যয় গঠন করে কিন্তু কখনো ফাংশন হয় না। যেহেতু a ক্রস d একটা কার্টেসীয় ফাংশন গুণজ, তাই এই ক্ষেত্রে কোনো ফাংশন হবে না, এটা শুধুমাত্র অন্যয় হবে। তো আমাদের এখন cos 2 তালিকা পদ্ধতিতে দেয়া থাকবে, এখান থেকে আমাদের উত্তরগুলি প্রকাশ করতে হবে। বি সেটের উপাদান সংখ্যা দেয়া আছে, দেখো x² - 2x + 3। এখানে আমাদের মান নির্ণয় করতে হবে। তো এইটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করো, যে দেখো মিডল টার্ম করো 3 এখানে যদি করো তার মানে কত? 3 3 একে 3, এই 3 একে 3 যদি করো তাহলে দেখো এখানে -3x + x, এটা যদি করো তাহলে উত্তর আসবে হচ্ছে -1 এবং 3। -1 এবং 3, এটা মিডল টার্ম করলে উত্তর আসবে -1 এবং 3। আবার বলছি এটাকে ভাঙবা কত? -3 + 1 দিয়ে, অর্থাৎ এখানে লিখতে পারবো হচ্ছে তুমি -3x। আমি একটু লিখে দিচ্ছি এখানে x² - 3x + x, আর এখানে কত? -3। অর্থাৎ এই যে মিডল টার্মটা, এটা মিডল টার্ম করলেই দেখা যাবে। এবার কমন নাও, কমন নিলে একটা -1 আসবে আর 3 আসবে। সঠিক উত্তর হচ্ছে এটা। এই ক্ষেত্রে দেওয়া আছে x belongs to n, 3x এর মানটা হবে 3 এর সমান এবং 7 এর সমান হবে। কারণ বলছে x is greater or equal 3, less or equal 7। তার মানে 3 থেকে 7 সবগুলো সংখ্যা এখানে অন্তর্ভুক্ত। প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা কয়টা? তাহলে এখানে দেখো 3 4 5 6 7 পাঁচটা সংখ্যা আছে, এর মধ্যে 3 5 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3টি মৌলিক সংখ্যা। বলছে x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x² is less or equal 25। তার মানে x এর মানটা কি হইতে হবে? x এর মান 1 2 3 যাই বসাই না কেন এখন 25 এর সমান অথবা তার চেয়ে ছোট হবে। তাহলে দেখো এইখানে যদি চেক করো 2 দিয়ে করো 4, 3 দিয়ে করলে কত? 9, আর 5 দিয়ে করলে 25। তার মানে আমাদের 2 3 5 এটা স্যাটিসফাইড করে। এইখানে দেখো এটা যদি করো, এটা দিয়ে যদি করো তাহলে দেখো এটা দিয়ে করলে কিন্তু এটা দিয়ে করলে হয়, এটা আর এটা কিন্তু সেম উত্তরটা চলে আসে। কিন্তু আমাদের এখানে তোমার এখানে এটাকে আমরা ধরো যে এখানে এটা 6 দিয়ে দিলাম, আসলে এটা উত্তরটা নয়তো ভুল হবে না, এটা উত্তর সঠিক হবে। কারণ যেহেতু x² is less or equal 1, তার মানে এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়। দেখো এইটা 7 আছে, এটা 11 আছে, তার মানে আমাদের এটা ভুল, কিন্তু সঠিক উত্তর হচ্ছে এটা। x² is greater than 15, কিন্তু বলছে x³ is less than 36। তালিকা পদ্ধতিতে রূপ কোনটি? এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে, কিন্তু সেট গঠনে আছে তালিকা পদ্ধতিতে কত হবে? তো x এর মানটা, x এর এমন একটা মান বসাও যার জন্য এটা 15 এর চেয়ে বড় হবে কিন্তু 36 এর চেয়ে ছোট হবে। দেখো
এখানে তুমি যদি বসাও এটা 4 বসাও তাহলে 16 হবে বড়, কিন্তু 4 কিউব কিন্তু বড় না, 4 কিউব কিন্তু 37 চেয়ে বড়, তার মানে এটা ভুল হবে। এটা যদি বসাও 3 কিউব কিন্তু এই যে দেখো 3 কিউব এখানে 1 1 2 3 এই তিনটার সংখ্যা যদি বসাও তাহলে 15 চেয়ে ছোট হয়ে যাবে, তার মানে এটা অ্যাকসেপ্টেবল না। 3 যদি বসাও তাহলে দেখো 3 স্কোয়ার 3 কিউব মানে 9, 3 কিউব মানে 9, এটাও হবে না, কারণ 3 কিউব 9 15 চেয়ে বড় হইতে পারে না, তার মানে এটাও ভুল। তো এটা যদি বসো তার মানে এখানে কোনোটাই কিন্তু নাই, না থাকলে কি হবে, এটা ফাঁকা সেট। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো বলতে সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি? সমাধান সেট বলেছে, শুধু মান নির্ণয় বলে না, সমীকরণের যদি মান নির্ণয় করতে তাহলে একটা উত্তর হতো, যেহেতু সেট বলেছে তাহলে সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা তুমি যদি সমাধান করো দেখো 5 বসে গেলে 3 থেকে -3, এবার বর্গ করো, বর্গ করলে এই পাশে থাকবে কত, এই পাশে 2x - 3 আর ওই পাশে হয়ে যাবে -9, 3 হয়ে যাবে 9, তাহলে দেখো 2x সমান কত থাকতেছে আমার এখানে, 2x সমান থাকবে হচ্ছে আমার এখানে তোমার শুধুমাত্র 6, তো x এর মান আসবে শুধুমাত্র এখানে 3 আর 12 হয়ে যাবে, 12 আর 12 তার মানে x এর মান আসবে 6, তো 6 তো মান কিন্তু সেট না, তাহলে এটা হচ্ছে মান কিন্তু এটা সেট না, তাহলে এটা হবে সঠিক উত্তর, আর এগুলো হবে না। আচ্ছা, এখানে সেট দিয়েছে নিচের কোনটি সঠিক, এখানে কোনটা সঠিক হবে দেখো, তাহলে শর্ত হচ্ছে তালিকাবদ্ধ যে দেয়া আছে সেট গঠনে এটা প্রকাশ করছে। শর্ত হচ্ছে যে 9 এর মানটা দেখো এখানে 9 থেকে 15, তো 9 x এর মান হচ্ছে 9 এবং 15 সমান, তাহলে এটা সঠিক। কেন সঠিক একটু দেখি, এটা বলছে কি x এর মানটা 9 এর চেয়ে বড়, কিন্তু দেখো x এর মান 9 এর চেয়ে বড় না, শুধুমাত্র 9 নিজেও অন্তর্ভুক্ত আছে। আবার এখানে বলছে x এর মান 9 এর চেয়ে বড় 15 এর চেয়ে ছোট, কিন্তু এখানে 15 বাদ যায়, যদি 15 এর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু 15 বাদ, আবার 9 এর চেয়ে বড় হলে 9 বাদ, তার মানে এখানে তো সবই আছে, তাহলে অপশন হচ্ছে সঠিক হচ্ছে এ। ডোম ও রেঞ্জ নির্ণয় কেস 3, দেখো এস সমান একটা সেট দেয়া আছে, বলছে অন্যটি ডোমেন ও ডোমেন নিচের কোনটি। ডোমেন বলতে কি বুঝি, কোনো একটা ক্রমজের প্রথম উপাদানগুলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলিকে আমরা রেঞ্জ বলি। তো প্রথম উপাদান বলতে কি 2 2 2, তাহলে এখানে দেখো এই 2 2 2 হচ্ছে এখানে ডোমেন, কিন্তু ডোমেন কিন্তু একটা হয়, একটা সেটের মধ্যে একটাই ডোম থাকতে পারে এখানে, কিন্তু একাধিক হতে পারে না, যেহেতু তিনটা আছে 2 2 2 একই, তার মানে এখানে কমন উপাদান থাকবে কত 2। এটা যদি ভুল লিখো তাহলে ভুল হবে, কারণ ডোম একই দেখতে একই রকম, শুধুমাত্র একটাই হতে পারে ভিন্ন ভিন্ন। মানে বিষয়টা চিন্তা করো, তোমার মানে হচ্ছে একটা ফাংশনের জন্য তিনটা মানে একজন সন্তানের তিনটা মা হতে পারে না, কিন্তু একজন মায়ের তিনটা সন্তান হতে পারে। তো এখানে তুমি চিন্তা করে দেখো, একটা ফাংশনকে আমি যদি এখানে সন্তান ধরি, তার কিন্তু আর ডোমেনগুলোকে আমি যদি ধরি যে এটা হচ্ছে মা, তাহলে এখানে তিনটা মা হয়ে যাচ্ছে। সো আমরা এখানে কনসিডার করবো হচ্ছে একটা হিসেবে ধরবো। এই ক্ষেত্রে দেখো এস সমান দেওয়া আছে এরকম, এখানে বলছো অন্যটি রেঞ্জ কত। রেঞ্জ মানে কি, ক্রমজের দ্বিতীয় উপাদানগুলো, তার মানে 1 2 2। এক্ষেত্রে মনে রাখতে হবে যে রেঞ্জের ক্ষেত্রেও তোমার মেইন হচ্ছে যদি একাধিক একই সংখ্যা থাকে তাহলে তার কমন সংখ্যাটা নিতে হবে। তাহলে 1 আছে কিন্তু 2 আছে দুইবার, তাহলে নিতে হবে তোমাকে একবার, তাহলে উত্তর হবে 1 2। এখানে এইটাও এবং এটা দুইটাই কিন্তু উত্তর আছে, কিন্তু যেহেতু বলছে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে একটা সেট, নিজেও একটা সেট, সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা, তো এইটা লেখা যাবে না। অ্যাসিসিউলটি এরকম দেওয়া আছে, বলছে অন্যটির ডোমেন কত, ডোমেনের উপাদান সংখ্যা কত। ডোমেনের উপাদান, তো ডোমেন কয়টা দেখো 1 2 1 2, টোটাল 4টা ডোমেন আছে, কিন্তু দেখো এই দুইটা কিন্তু সেম, আর দুইটাকে একটা ধরতে হবে, আর 4 5 এই হচ্ছে 2, তার মানে কত 1 2 3টা আছে। 3টা কেন, কারণ দুইটা একই আছে, এই জন্য দুইটাকে এক ধরতে হবে, তো সঠিক উত্তর হচ্ছে 3। উপসেট নির্ণয়, এবিসি সেটের প্রকৃত উপসেট কত। মনে রাখতে হবে টোটাল উপাদান কয়টা আছে, উপসেট হবে ঠিক এখানে যতগুলি আছে, দেখো এরকে আমরা যদি করি 2 কিউব, উপসেট টোটাল উপসেটের সংখ্যা হচ্ছে তোমার 2 পাওয়ার n, এর মানে দেখো 2 পাওয়ার 3 মানে কত 8 আছে, কিন্তু এখানে প্রকৃত উপসেট সবসময় মোট উপসেটের চেয়ে একটা কম হবে, তার মানে কত 7, তার মানে 2 পাওয়ার n - 1। মনে রাখবা 2 পাওয়ার n - 1, 2 হচ্ছে সূত্রের ধ্রুব সংখ্যা আর n হচ্ছে কয়টা উপাদান, কয়টা উপাদান আছে 3টা, তো 2 পাওয়ার n মানে কত 8 - 1, তাহলে কত আসে 7। যদি উপসেট বলতো তাহলে 8টা হতো প্রকৃত উপসেট, আর একটা সবসময় কম হবে। এই ক্ষেত্রে বলছে পিওফ মানে পাওয়ার সেট কত, তো পাওয়ার সেট মানে হচ্ছে 2 পাওয়ার n, যতগুলি উপাদান কত 1 2 3, তাহলে 2 পাওয়ার n মানে 2 পাওয়ার 3 সমান কত 8। এই সেট হলে এ সেটের উপসেট কয়টি, উপসেট বলছে, উপসেট বা পাওয়ার সেট একই কথা, তো সেক্ষেত্রে 2 পাওয়ার n, n মানে কয়টা উপাদান আছে 1 2 3, তাহলে 3টা 2 পাওয়ার n মানে 2 পাওয়ার 3 সমান হচ্ছে 8 আসবে। সংযোগ সেট নির্ণয় করতে হবে তোমাকে। দেখো এরকম এ এবং বি দুইটা সেট দেওয়া আছে, বলছে এদের সংযোগ সেট কত, তাহলে দেখো এদের উপাদানগুলো কি কি কমন আছে। এ ও বি মানে হচ্ছে এ বি এর সকল কমন উপাদান নিয়ে গঠিত, যা যা আছে সব কমন উপাদান, একটা উপাদান দুইবার লিখতে পারবা না, কিন্তু একবার লিখতে পারবা। শূন্য আছে, দেখো সর্বনিম্ন সংখ্যা কত -1, তাহলে -1 আছে কোথায়, দেখো এই -1, তারপর দেখো 1 এর পর 2 এরপর 3 এরপর 4, দেখো -1 0 1 2
3 4 এখানে কিন্তু আছে, দেখো তো -1 নাই মিসিং, এখানে -1 নাই মিসিং, এখানে -1 আছে কিন্তু এখানে 4 নাই মিসিং, কিন্তু এখানে 4 আছে। সো সঠিক উত্তর হচ্ছে আমার 1, মানে এইখানে কোনো উপাদান বাদ যাবে না, এখানে যা আছে দুইটা মিলে। এ সমান পাই এবং বি সমান দেওয়া আছে এত হলে এ ইউ বি কত, অর্থাৎ এদের কমন উপাদান কত, তাহলে এদের কমন উপাদান হচ্ছে কত এ, এদের মধ্যে এ বি কমন উপাদান কত আছে এ, তার মানে এটা দেখো এই যে এটা, ঠিক আছে, এইটার মধ্যে কিন্তু ফাই নিজে অন্তর্ভুক্ত আছে। সো এটাই হবে সঠিক উত্তর আমাদের। এটা নেওয়া যাবে না কারণ এ উপস্থিত, এটাও নেওয়া যাবে না কারণ এ উপস্থিত, এটা থাকলে এ বোঝা যাবে না, কিন্তু এটা থাকলে এটা বোঝা যাবে। আচ্ছা এ হবে না কারণ এখানে এ একটাই দেয়া আছে। দেখো এখানে এ সমান দেয়া আছে 1 2, বি সমান দেয়া আছে 2 3, সি সমান দেয়া আছে 3 4, বলছে এ ইউ বি ইউ সি সমান কত, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন সমান কত। এই তিনটার এখানে আমি অপশন দিয়ে রাখছি, বলছে হচ্ছে তিনটারই কমন উপাদান, তার মানে 1 2 3 4, দেখো 1 2 আছে, 2 3 আছে, 3 4 আছে, তার মানে 1 2 3 4, তার মানে 1 2 3 4 হচ্ছে সঠিক উত্তর। কেস 6 ইন্টারসেকশন বি, মানে হচ্ছে তোমাকে এবার ছেদ সেট বের করতে হবে। তা ছেদ সেট মানে কি শুধু কমন উপাদান নিয়ে গঠিত সেট, তাহলে এ সমান দেয়া আছে 1 এ বি আর বি সমান দেয়া আছে 2 বিসি, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত, মানে কমন উপাদান কত আছে। এখানে আছে এ, দেখো এখানে আছে বি, শুধু দেখো এ নাই, এখানে এ নাই, এখানে 1 আছে কিন্তু এখানে 1 নাই, বি আছে কিন্তু বি আছে, এ আছে কিন্তু এ নাই, সি আছে কিন্তু এখানে সি নাই, তার মানে একটা পাইছি, বি আছে বি আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি। তারপর দেখে কিন্তু আমরা এখানে কি বলছে এ ইন্টারসেকশন বি সেট বলছে না, তাহলে আমাদের এটা নেওয়া যাবে, নেব কোনটা আমরা, এটা নেব, সেটের ক্ষেত্রে আমরা নেব হচ্ছে এটা। আচ্ছা এ সমান এত বি সমান এত হলে সি সমান এত, বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সমান কত, তার মানে এটা আমি উপাদান দিয়ে দিছি, এটাই আসলে এটা। তারপর বলছে এ সমান বি, এ সি সমান দিয়ে আছে এবং ডি সমান দিয়ে আছে, বলছে সি মাইনাস ডি সমান কত। দেখো সি এবং ডি হচ্ছে একই উপাদান দ্বারা গঠিত সেট, তাহলে কোনো উপাদান এখানে থাকছে না, যদি কোনো উপাদান না থাকে সেটা কি একটা ফাঁকা সেট, তাই না। তো ফাঁকা সেটকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে। ফাঁকা সেটটি কিভাবে লিখতে পারি আমরা, এখানে দেখো আমরা ফাঁকা সেটটি কিভাবে লিখতে পারি, এখান থেকে যেহেতু ফাঁকা সেট তাহলে আমরা লিখবো হচ্ছে কত, আমরা এখানে এটা লিখতে পারি, এটা কিন্তু লেখা যাবে না, লিখবো হচ্ছে এটা, এটা নেওয়া যাবে না, কেন নাই মানে উপাদান আছে, ঠিক আছে, এটা যদি দেই তার মানে কিন্তু ফাঁকা সেটকে বোঝায়, কিন্তু এটা তো নাই, নাই মানে এটা হবে ফাঁকা সেট। এ সমান দেওয়া আছে এত, বি সমান এত দেওয়া আছে, বলছে এ বাদ বি, মানে এ থেকে বি বাদ দিলে এর উপাদান মানে এ প্রাইম যেটা বুঝছি আমরা কত আছে, তাহলে এ থেকে বি বাদ দাও, দেখো এ থেকে বি বাদ দিচ্ছ, তাহলে এখানে এ আছে বিসি আছে, দেখো বিসি আছে, তাহলে এই উপাদান থেকে শুধু বিসি বাদ দিতে পারো, ডি তো বাদ চাই না, তাহলে এখানে এ থেকে বি বাদ দিয়ে দিলে শুধু এ থাকতেছে, তাহলে এ কোথায় আছে দেখো এ, সঠিক উত্তরে আমরা ডি নেব না, কারণ হচ্ছে এ থেকে বি বাদ দিলে শুধুমাত্র বি এর সাথে যাদের কমন উপাদান আছে কমন উপাদানগুলো কাটা যাবে আর অতিরিক্তটা থেকে যাবে, এর কমন উপাদান কাটা যাবে কিন্তু অতিরিক্তটা থেকে যাবে, অতিরিক্ত হচ্ছে এখানে এ, তার মানে সঠিক উত্তর হচ্ছে এ। গুণন সেট, এবার দেখো এ এবং বি দুইটা সেট দেওয়া আছে, বলছে অ্যাক্রস বি সমান কত, তো অ্যাক্রস বি সমান কত হবে, দেখো 1 3 1 3 1 4 2 3 2 4, তাহলে দেখো তো 1 3 1 4 2 3 2 4, আর এখানেও দেওয়া আছে 1 3 1 4, এখানে সবগুলো কিন্তু সেম দেওয়া আছে, কিন্তু পার্থক্য কোথায়, সেট বলেছে অ্যাক্রস বি একটা সেট আসবে, তো সেট যদি আসে অ্যাক্রস বি তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। দেখো এখানে কিন্তু দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রথম বন্ধনী দেওয়া আছে, এখানে প্রথম এইটার মধ্যে দেখো প্রথম এবং মিক্স করা আছে, সো এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা ক্রমজোড়গুলোকে কিন্তু আরেকভাবে প্রকাশ করতে পারি, ধরো 1 3 শুধু প্রথম বন্ধনীতে 1 4 1 2 3, আরেকটা হচ্ছে 2 2 4, এই ক্ষেত্রে আমরা কি করি পুরোটাকে আমরা একটা মধ্যে আটকিয়ে দিই, ঠিক আছে। তো এভাবে লিখতে পারতাম, আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি, সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা। এরপর দেখো দেয়া আছে এর সমান দেয়া আছে -1 1 2 4, বি সমান দেয়া আছে -1 3, বলছে অ্যাক্রস বি এর উপাদান কয়টি, তো অ্যাক্রস বি এর উপাদান কয়টি আছে, এখানে দেখো মোট উপাদান কয়টি আছে 1 2 3 4, চারটা, আর এখানে কয়টা আছে 1 2, তাহলে কতবার আছে এইটা দিয়ে কিন্তু এটাকে গুণ করতে হবে, তাহলে কয়বার গুণ করবে, দুইবার, তো একবার গুণ করলে 4টা উপাদান, দুইবার গুণ করলে হবে কত 8টা উপাদান, এখানে যদি 3টা উপাদান থাকতো তাহলে 3বার গুণ করলে হতো 12টা উপাদান, চারটা এখানে যদি 4 থাকতো তাহলে 4 4 16টা উপাদান, 5টা থাকলে 4 5 20, 6টা থাকলে 4 6 24, এরকম ভাবে এইখানে যতগুলো উপাদান থাকবে এটা দিয়ে গুণ করে দিবা, দুইটা আছে দুইটা গুণ করবা, হবে কত। কেস 9 ফাংশনের মান নির্ণয়। এবার আমরা ফাংশনের মান নির্ণয় করব, একটা ফাংশন দেয়া আছে, এখন ফাংশনের মান নির্ণয় করতে হবে কত, ফাংশন অফ 2 এর জন্য -2 এর জন্য, তো -2 এর জন্য মান বসায় দাও, -2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর এখানে দেখো -2 বসালে -10x + 3, তাহলে 16 -10 + 3 সমান আসবে কত 9, সঠিক উত্তর হচ্ছে 9, শুধু মান বসায় দিয়ে ক্যালকুলেটর দিয়ে চাপলে চলে আসবে। ফাংশন অফ y সমান 4y + 1 / 4y - 1, কি বলছে -1/2 সমান ফাংশন অফ -2 হাফ হলে এর মান কত হবে, তো এখানে বসাও -1/2 বসালে -2 থাকছে +1, -2 + 1 মানে কত -1,
আর এখানে দেখো -2 -1 সমান কত -3, তাহলে কত আছে মাইনাস উপর আছে -1, নিচে আছে কত -3, তাহলে -1/-3 সমান কত শুধুমাত্র 1/3 থাকবে, সঠিক উত্তর হচ্ছে 1/3। পূরক সেট দেখো এখানে বলছে ইউ একটা সার্বিক সেট দিয়ে আছে আর এ সমান দিয়ে আছে এত, বলছে এ প্রাইম কত। আমরা জানি এ প্রাইম মানে কি, সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেটকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ওই সেটের পূরক সেট পাওয়া যায়। যেহেতু এখানে সার্বিক সেট ইউ আর এ একটা সেট, তাহলে এ সেটের পূরক সেট হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। তাহলে ইউ থেকে এর কমন উপাদানগুলি বাদ দিয়ে দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এ এর পূরক সেট। তাহলে দেখো তো 2569 এখানে দেখো 2569 কোথায় আছে, বাদ দিতে হবে কত 2569, এর মানে এখানে অপশন চেঞ্জ করবা, যেখানে 2569 নাই এটাই সঠিক উত্তর। দেখো 2569 2 আছে, একটা উপাদান থাকলে হবে, এখানে দেখো 2569 এখানেও আছে 2569 এখানে দেখো 2569, এই দেখো 5 আছে, এখানে 5 আছে, এখানে দেখো 9 আছে, এখানে দেখো আছে কত, এখানে দেখো 2 আছে, তার মানে এখানে দেখো এই তিনটার মধ্যে কিন্তু এই উপাদানগুলো আছে, কিন্তু আমি কি বলছি পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে এই সেটটা বাদ দিতে হবে। তাহলে দেখো এইখানে কিন্তু নাই, এইখানে কিন্তু 2569 কোন উপাদানের নাই, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা। এখন তো এখান থেকে এইগুলো বাদ দিয়ে দিবা। তো সসীম ধারার কেস 1 আমি দেখছি এখন। কোন ধারার n-তম পদ 1 মাইনাস এত হলে নবমতম পদ কত। তো যখন নবমতম পদ বা দশমতম পদ 11তম পদ চাইবে, শুধুমাত্র আমরা ওই যততম, যদি নবম বলে তাহলে n এর মান 9, দশম বললে n এর মান 10, 11 বললে n এর মান 11, এটা বসাবো। বসানোর পর যেহেতু এখানে মাইনাস আছে, জোড় সংখ্যা বসালে এই সংখ্যাটা প্লাস হবে আর বেজোড় সংখ্যা বসালে এটা মাইনাস হবে। এখন বলছে নবম, তার মানে বেজোড় সংখ্যা, তার মানে এটা হবে কত -1, আর যদি এখানে 10 থাকে তাহলে শুধু হয়তো এখানে 1। তো যেহেতু নবম বেজোড় সংখ্যা তাহলে এখানে -1, তো -1 আর এখানে 1। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস আর এখানে 1, তো হচ্ছে কত 2/2 সমান হচ্ছে 1, তাহলে উত্তর হবে 1। কোন ধারার n-তম পদ এত হলে চতুর্থ পদ কত। যেহেতু এখানে জোড় সংখ্যা তাই n এর মান জোড় বসালে এটা হয়ে যাবে +1, তো এখানে +1 আর এখানে আছে কত 1, দেখো এখানে +1 কিন্তু এখানে একটা মাইনাস আছে, তো -1 আর এখানে আছে +1, তো কাটাকাটি করে 0 হয়ে যাবে, তো সামথিং শূন্য ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল 0ই হবে, অর্থাৎ উত্তর আসবে 0। কোন ধারার সাধারণ পদ 1/3n হলে দ্বিতীয় পদ কত। তাহলে n এর মান 2 বসাও, তাহলে 1/3² মানে কত 9 আসবে, 1/9 আসবে, তো সঠিক উত্তর হবে 9। যদি এখানে যত তৃতীয় পদ বলতো তার মানে কত হবে 3³, যদি পঞ্চম পদ বলতো তাহলে কত হবে 3⁵, অর্থাৎ 1/3⁵ এটা আসতো। তো ক্যালকুলেটর চাপিয়ে দেখা যাবে, এরকম একটা উত্তরটা চলে আসবে। ওকে, দেখো কেস 2 দেখো, এবিসিডি সমান্তর ধারার 4টি পদ ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক। তো এই ধরনের ক্রমিক পদ যদি দেওয়া থাকে আমাদের এরকম ভাবে আমরা চেক করবো, জাস্ট আমরা এ বি সি ডি চক্রক্রমিক ভাবে চেক করবো। তাহলে মনে রাখবা বি সমান যেটা আসবে, এই বি সমান সবসময় হচ্ছে a+c/2, আর যদি তুমি সি দিয়ে চেক করো তাহলে সি সমান আসবে হচ্ছে তোমার এই দুইটা পণ্য b+d/2। এখন তুমি এখানে চেক করে দেখো কোনটা মিলে। এ দেখো সি সমান কি আছে এখানে, দেখো b+d/2, তার মানে আমাদের এটা সঠিক। আর যদি আমার বি দিয়ে চেক করি, দেখো বি সমান কত আছে এখানে a+c নাই, তার মানে এখানে আমাদের a+c কিন্তু নাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এটাই। আচ্ছা, এরপর দেখো এম এন সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক। তো একইভাবে আমরা এবার এম এন ও পি লিখলো, তাহলে ও দিয়ে চেক করো, ও মানে কি হবে, তাহলে pn বাই কি হবে 2। আর তুমি যদি এবার এন দিয়ে চেক করো, তাহলে এন দিয়ে চেক করলে দেখো om/2, o+m/2, তাহলে এখন চেক করে দেখো এই যে এখানে একমাত্র এটা মিলে, তো সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা, আর এটা হবে না। কেস 3, এই ধরনের কোনো ধারা যদি দেয়া থাকে, দেখো প্লাস মাইনাস একই সংখ্যার প্লাস মাইনাস যদি দেয়া থাকে তাহলে প্রশ্ন চাইতে পারে জোড় সংখ্যার সমষ্টি অথবা বেজোড় সংখ্যার সমষ্টি। তো এখানে দেখো 2n মানে জোড় সংখ্যার সমষ্টি চেয়েছে, আর যদি শুধু n 2n+1 থাকতো তাহলে এটা বেজোড় সংখ্যার সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে জোড় সংখ্যা হলে 0 আর বেজোড় সংখ্যা হলে বেজোড় অবস্থানে যে সংখ্যাটা থাকবে সেটাই। যেমন এখানে দেখো বলছে হচ্ছে ধারাটির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি কত। যেহেতু জোড় সংখ্যা তার মানে সমষ্টি 0, অর্থাৎ 0 সর্বদা এটা 0, জোড় সংখ্যা বললেই 0 আসবে। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো ধারাটির প্রথম 2n+1 অর্থাৎ বেজোড় সংখ্যক পদের সমষ্টি হতে বেজোড় সংখ্যার, দেখো এখানে এটা হচ্ছে বেজোড় অবস্থান কত আছে 1, এটা জোড় অবস্থান কত আছে -1, এটা বেজোড় অবস্থান 1, তার মানে হচ্ছে বেজোড় অবস্থানে যা থাকবে তাই হচ্ছে সমষ্টি। তাহলে এইটা বলো বা এইটা বলো একই কথা। 2+2 -2 এই ধারাটির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি কত। এখন এই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা, দেখো এখানে হচ্ছে প্লাস মাইনাস এরকম ছিল, আর এখানে দেখো প্লাস মাইনাস প্লাস এরকম ভাবে হচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি যদি সমস্যাটা বের করতে চাও তাহলে তুমি দেখো বলছে 2n মানে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা যে কোনো দুইটা করো, যে কোনো দুইটা করতে পারো, 4টা করতে পারো, 6টা করতে পারো, মানে জোড় সংখ্যা
আমি 4টাই করলাম এখানে, জোর বলছে তাহলে প্রথম 2টা করলে কত 4, আমি প্রথম 4টাও যদি করি দেখো এটা কাটা যাবে, থাকবে কত 4ই থাকবে। সো এরকম যদি দেওয়া থাকে তাহলে এরকম ভাবে 4টা 6টা 8টা 10টা চেক করবা, যোগফল কেটে ফেলবা, ডিরেক্ট কাটলি বোঝা যাইতেছে এখানে। যেমন আমি প্রথম 4টা পদ নিলাম, এটা কেটে ফেললাম, থাকছে এটা। প্রথম 2টা পদ নিলে এই 2টাই 4ই হইতেছে। পরবর্তী কেস 4, 3 + 6 + 9 এরকম কোনো ধারা দেয়া থাকবে, নির্দিষ্ট ধারা দিয়ে বলে দেবে এখানে 10টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি, 5টি পদের সমষ্টি নির্ণয় করা। তো সমষ্টি নির্ণয় করতে বলে আমরা সবাই জানি, এই সূত্রটা জানি যে n/2 × 2a + n - 1 × d, এই সূত্র দিয়ে বসিয়ে দিলে হবে। যেহেতু 15টি পদ বলছে তার মানে n এর মান 15 বসিয়ে দেব। আর এখানে দেখো প্রথম পদ আছে 3, আর সাধারণত কত আছে 6 + 3 = 3, তাহলে এই সূত্রের মধ্যে বসায় দিলে আমাদের সঠিক উত্তর এখানে চলে আসবে। তো এটার উত্তর আসবে 360। তারপর দেখো এইখানে যদি বলে, এই ধরনের কোনো প্রশ্ন যদি বলে, এই ক্ষেত্রে কিন্তু সমষ্টি ইকুয়াল থাকলে বুঝবা সমষ্টি। আচ্ছা, এখন এইটা দেখে, এখানে দেখো 2 + 3 + 4, এইখানে যদি এরকম আছে, এরকম যদি থাকে তাহলে ডিরেক্ট এখানে কি বসাবা, এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখো 2 3 4 এরকম ভাবে, তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র কি জানি, n × n + 1/2, এটা বসায় দাও। n এর মান কত আছে দেখো 2 থেকে 50, হ্যাঁ, তাহলে 2 থেকে 50 টোটাল পদ আছে কয়টা, আমরা এখানে 50 আছে মানে 50টা পদই ধরবো। ধরলে তুমি জাস্ট এখানে 1 বিয়োগ করবো, কারণ এখানে 1 নাই, এই জন্য 1। তো 50 আছে, স্বাভাবিক সংখ্যা 50টা পদ আছে, এটা দিয়ে যেহেতু একটা পদ কম আছে এখানে 1 যেহেতু নাই, তার মানে 1 বিয়োগ করে দিবা। আর এটা 1 বিয়োগ করলে সঠিক উত্তর আসবে দেখো 1274 আসবে। n × n + 1/2 সূত্র বসা দেবা, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা দেখাই যাচ্ছে। কোনো সমান্তর ধারার প্রথম পদ 2 সাধারণত 3 হলে ধারাটির প্রথম 8টি পদের যোগফল কত। যেহেতু আবার সমষ্টি চেয়েছে, তার মানে এই যে 8 বলছে, 8টি পদের সমষ্টি, তার মানে n এর মান 8 বসাবা, সাধারণত দিয়েছে 3, তার মানে d এর মান 3 বসাবা, আর প্রথম পদ 2 বলছে, তাহলে এর মান আমরা তো সূত্র জানি 2a + হচ্ছে n - 1 × d, ঠিক আছে, আর n/2 তো এখানে জানি, তাহলে এটা বসায় দিলে তোমার সঠিক উত্তর আসবে 100। 1 + 1/3 + 1/9 ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত। এটা দেখো এখানে কিন্তু একটা গুণোত্তর দ্বারা দেয়া আছে, বোঝা যাচ্ছে এটা গুণোত্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা যদি হয় তাহলে কি করতে হবে তোমাকে, সূত্র সমষ্টি নির্ণয়ের সূত্র ডিপেন্ড করে হচ্ছে r এর মানের উপর, কারণ r এর মান 1 এর চেয়ে ছোট হলে একটা সূত্র, r এর মান 1 এর চেয়ে বড় হলে একটা সূত্র। যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা বসাই, r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্র বসাই। তাহলে r এর মান আগে বের করো, আর r এর মান বের করার নিয়ম কি, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করো তাহলে r এর মান কিন্তু এটাই আসছে, আর এটা মানে কি 1 এর চেয়ে ছোট। তো 1 এর চেয়ে ছোট যদি হয় তার মানে কি এই সূত্র বসাতে হবে। তাহলে এই সূত্র যদি বসাও, এর মান কত আছে দেখো 1 × হচ্ছে 1 - r এর মান হচ্ছে 1/3, এখানে আছে r এর মান, n এর মান হচ্ছে 8 ডিভাইড হচ্ছে 1 - 1/3। এটা যদি বসাও তাহলে সঠিক উত্তর আসবে 364/243, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। কেস 5, একটি ধারা দেয়া আছে, এটা দেখা যাচ্ছে 64 32 এত কমে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে একটা নির্দিষ্ট হারে কমছে, গাণিতিক হারে। সো এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। আর বলছে প্রথম 8টি পদ কত, প্রথম অষ্টম পদ কত। তো যেহেতু অষ্টম পদের মান চেয়েছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, সেটা আমরা জানি a × হচ্ছে a⁻n - 1, এটা দিয়ে সূত্র বসায় দিলে দেখো a এর মান দিয়ে আছে 64, আর r এর মানটা বের করো। r এর মান কত হবে, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, মানে 32/64 সমান কত, হাফ। তো এখানে বসায় দিয়ে n এর মান কত বলছে 8, তাহলে এটা বসায় দিলে তোমার সঠিক উত্তর আসবে হচ্ছে এখানে হাফ আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 6 10 14, তার মানে এটা দেখো 6 10 14 একটা সমান্তর দ্বারা, কেন 6 থেকে 4 যোগ করলে 6 এর সাথে 10 10 এর সাথে 4 14, তার মানে এটা সমান্তর দ্বারা। তারটির প্রথম 20তম পদের মান কত। তো এই ক্ষেত্রে আমরা তম পদের মান যদি বের করতে চাই, সেটা কিন্তু আমরা বের করবো n × হচ্ছে n × s - a / d + 1, আমরা এটা দিয়ে করে ফেলে কিন্তু উত্তরটা মিলে যাবে। s মানে হচ্ছে কত দেয়া আছে দেখো, সেটা বলছে হচ্ছে 20তম পদের মান 20। তো এখানে দেয়া আছে দেখো একটা সমান্তর ধারা দেয়া আছে, বলছে ধারাটির 20তম পদের মান কত। যেহেতু 20তম পদের মান, সেই পদের মানের সূত্র জানি a + n - 1 × d, আমরা এটা বসায় দিলে হবে। তাহলে দেখো a এর মান দেয়া আছে 6, আর d এর মান হচ্ছে কত, ব্যবধান 10 - 6 সমান কত 4, আর 20 n এর মান দেয়া আছে কত 20, তাহলে বসায় দাও। এটা যদি বসায় দাও তাহলে পাবা 82, উত্তরটা আসবে 82। এটার ক্ষেত্রে দেখো ধারাটির 19তম পদ নিচের কোনটি। ধারাটির 19তম পদ, এখন 19তম পদ নিচের কোনটি হবে, সেটা 19তম পদ দেখো 2 - 4 2, তাহলে এটা কিন্তু একটা ওই যে ধারাটা পড়ে গেছে যে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে। তো এখানে তুমি ধারার 19তম পদের মান চেয়েছে, তো দেখো জোড় সংখ্যক পদ যদি বলে, তা দেখো এটা হচ্ছে জোড়, তাহলে এটা 2, আর যদি বেজোড় বলে তাহলে এটা হবে এটা, এখানে 19। আচ্ছা, তো এরকম একটা ধারা দেয়া আছে, বলছে ধারাটির 19তম পদের নিচের কোনটি। তো 19তম পদ বলছে, যদি 19তম পদ বলে তাহলে আমরা দেখব বেজোড় অবস্থানে কোন মানটা আছে, আর যদি
20তম পদ বলে তাহলে দেখবে জোড় অবস্থানে কোন মান আছে। এক কথা হচ্ছে জোড় অবস্থান যদি তোমাকে 20, 40, 50তম পদ বলে তাহলে জোড় অবস্থানের মানটা হবে পদের মান, আর যদি বেজোড় সংখ্যক পদ বলে তাহলে বেজোড় অবস্থানের মানই হবে পদের মান। দেখো এখানে 19 বলতো, তার বেজোড় অবস্থানের মান কত আছে 2, আর যদি 20তম বলতো তাহলে জোড় অবস্থানের মান কত আছে -2, তাহলে হবে জোড় সংখ্যক হলে -2 আর বেজোড় সংখ্যক হলে +2, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এত। log 2, log 4 ইত্যাদি দেয়া আছে। ধারাটির প্রথম অষ্টম পদের মান কত? এই ক্ষেত্রে তুমি যদি বের করো অষ্টম পদের মান, তাহলে ডিরেক্ট এখানে বসা দিবা। এখানে কত আছে 2 আছে, প্রথম পদের উপরে তুমি কত বলছো এটা, তাহলে log ডিরেক্ট বসাও। log কত আছে 2 আছে, 2 পাওয়ার 8 মানে কত আছে 200, log 256 বসা দিবা। যদি এখানে তুমি log 3, log 9, log 27 ইত্যাদি দেওয়া থাকতো তাহলে log 3 এর উপর কত চতুর্থ পদ বলে log এখানে বলতো 4 বসাইতাম, যদি ষষ্ঠ পদ বলে log 2 পাওয়ার 6 বসাবো। এক কথা এরকম ভাবে বের করে ফেলবো আমরা। এরপর দেখো 1 + 1/√2, হাফ ইত্যাদি অনুক্রমটির চতুর্থ পদের মান কত? যেহেতু এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা, আর এই ক্ষেত্রে বলছে কি এর চতুর্থ পদের মান, তাহলে a ইন্টু হচ্ছে r⁻n-1 এই সূত্রে বসায় তোমার কি চতুর্থ পদ বের করতে হবে। তো এটা বসায় দাও, a এর মান কত দেওয়া আছে 1, আর r এর মান কত, r এর মান হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, মানে হচ্ছে r এর মান দেওয়া আছে হচ্ছে 1/√2 দেওয়া আছে, তাহলে 1/√2 দেওয়া আছে। এখন দেখো বলছে কি এবার আমরা সূত্র জানি কি, উত্তর সূত্র দিয়েই করব। ওকে আচ্ছা দেখো 1 + 1 1/√2 হাফ এটা অনুক্রমটির চতুর্থ পদ কত? তাহলে এখানে প্রথম পদ দিয়ে আছে 1, আর এখন তোমার যেহেতু এটা একটা গুণোত্তর দ্বারা তাহলে তোমাকে r এর মানটা বের করতে হবে। তো দ্বিতীয় পদ বাই প্রথম পদ হলে r এর মান কিন্তু এটাই আসছে, তাহলে তুমি সরাসরি এই সূত্রের মধ্যে যদি বসায় দাও 1, আর দেখো 1/√2 n-1 মানে হচ্ছে 4 - 1 সমান হচ্ছে 3। এখন এই যে এটা সমান দেখো, তার মানে কি √2 × √2 × √2, তার মানে কয়টা আছে √2 দেখো 3টা √2, অর্থাৎ হচ্ছে 1/2√2, তাহলে আমরা ডিরেক্ট উত্তর আসবে হচ্ছে এখানে 1/2√2। যদি পঞ্চম হইতো তাহলে এখানে কি বসতো আমাদের, এখানে আরেকটা আসতো, এখানে আরেকটা √2, যদি ষষ্ঠ হইতো তাহলে এখানে আরেকটা √2 হইতো, এরকম ভাবে আমরা মানগুলো বসিয়ে দেব। কেস 6 এখানে দেয়া আছে 1 + 2 + 3, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার ধারা। তো স্বাভাবিক সংখ্যার ধারা যদি হয় বলতে সমষ্টি চেয়েছে, ইকুয়াল মানে সমষ্টি, তো এটা যদি হয় সরাসরি বসায় দেবে কত আমরা জানি n × n + 1/2। তো ডিরেক্ট যদি তুমি বসাও এখানে n × n + 1/2 বসাও, n এর মান কত 40, তাহলে 40 বসাও, তাহলে 40 × হচ্ছে 40 + 1 অর্থাৎ 40 গুণ হচ্ছে 41/2, এটা ডিরেক্ট বসাই দিতে পারবে। এরকম থাকলে 50 থাকলে 50 গুণ 51/2, যদি এখানে 60টা পদ দেওয়া থাকে 60 গুণ 61/2, যদি 70টা পদ দেওয়া থাকে 70 গুণ 71/2 বসাই দিলে সঠিক উত্তরটা পেয়ে যাবে। এখানে সঠিক উত্তর আসবে হচ্ছে আমাদের 820 আসবে। পরে দেখো 1 + 3 + 5 49 দেওয়া আছে, তাই বেজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি দেওয়া থাকে সরাসরি উত্তর সমষ্টি বের হবে হচ্ছে n²। তো এখানে দেখো তো 49 এর বর্গ যদি করো তাহলে দেখা যাবে এখানে আসবে তোমার 625 চলে আসবে এখান থেকে 49 এর বর্গ, যেহেতু এটা বেজোড় সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি চেয়েছে। আচ্ছা পরেরটা দেখো 2 + 4 + 6 এর মানে জোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার, এখানে দেওয়া আছে জোড় সংখ্যক পদের স্বাভাবিক সমষ্টি চেয়েছে। তো জোড় সংখ্যক পদের সমষ্টি যদি চাই তার মানে এর জন্য হবে n × n + 1, সরাসরি উত্তর আসবে n × n + 1। এটা ভালো করে লক্ষ্য করে দেখো n × n + 1 এই টোটালটার মধ্যে কয়টা পদ আছে দেখো, মানে হচ্ছে টোটাল কত আছে এখানে। তো এখানে তোমার টোটাল যদি আমি ধরি তাহলে 50 আছে, এখানে 25 আছে। লক্ষ্য করো টোটাল কিন্তু এখান থেকে এখানে কয়টা জোড় সংখ্যা আছে এখানে 25টা, তাহলে 25 গুণ 26 টোটাল হচ্ছে কত 25 গুণ 26 সমান কত আসে দেখো, এখানে আসবে হচ্ছে তোমার 650 আসবে, টোটাল আসবে হচ্ছে 650, তাহলে সঠিক উত্তর হবে আমাদের 650। পরেরটা দেখো কেস 7 3 + 6 + 9 ধারাটির কততম পদ 99, এইটা দিয়ে তুমি যদি করো তাহলে আমাদের ডিরেক্ট এখানে সূত্র জানি কি সরাসরি করে ফেলবে। দেখো সূত্র কিন্তু তুমি জানো, এটা কিন্তু একটা সম্বন্ধ দ্বারা, সেক্ষেত্রে জানি কি a + n - 1 × d সমান হচ্ছে কত দেওয়া আছে এখানে 99, এটা এই সূত্র ফর্মুলায় ফেলে দেবা। তাহলে এই ক্ষেত্রে তুমি সবসময় যে কাজটা করবে এটা কাটো 3 + 6 + 9 ওকে 3 + 6 + 9 ধারাটির কততম পদ 99, এইরকম যদি তমপদের মানটা দেয়া থাকে এবং তমপদ নির্ণয় করতে বলে, তো তমপদ মানে কি n আর তমপদের মান দেয়া আছে কত, তাহলে এটাকে ধরবে s - a/d প্লাস হচ্ছে 1, এর মানে হচ্ছে s মানে হচ্ছে তমপদের মান, a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে অন্তর। তাহলে বসায় দাও এখানে দেখো s হচ্ছে 99 আর প্রথম পদ হচ্ছে 3 আর d এর মান কত দেখো 6 - 3 মানে কত 2 প্লাস হচ্ছে 1, আর এটা বসায় দিলে সঠিক উত্তর চলে আসবে আমার এখানে 49, সঠিক উত্তর আসবে 49। পরেরটা দেখো 1 + 3 + 5 ধারাটির কততম পদ হচ্ছে এত। এখন ঠিক একইভাবে এটা দেখো, এটাও গুণোত্তর দ্বারা, এটা সমান্তর দ্বারা, তো সমান্তর দ্বারা যদি হয় সেম ভাবে
এস মাইনাস এস মানে কত দেখো 101, আর এখানে দেখো সমান্তর দ্বারা এ কত আছে 1 ডিভাইড বাই হচ্ছে ডি ডিফারেন্স কত আছে 2 প্লাস হচ্ছে 1, তার মানে দেখো এখানে হচ্ছে 51তম পদ, এখানে আসছে কত 51তম পদ, অর্থাৎ সরাসরি সূত্র বসাবো এস মাইনাস এ ডিভাইডেড বাই 2 ডি প্লাস হচ্ছে 1। আবার বলছি এস মাইনাস এ বাই ডি প্লাস হচ্ছে 1। তো এই সূত্র বসালে আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। কখন বসাবা? যদি তম পদের মান দেয়া থাকে এবং তম পদটা বের করতে বলে। সেম ভাবে দেখো 12, 24, 48 ধারাটির কততম পদ হচ্ছে এত। এটা হচ্ছে একটা গুণিত দ্বারা, দেখতে পাচ্ছ 12, 24, 48 মানে হচ্ছে একটা গুণিত দ্বারা। আর গুণিত দ্বারার ক্ষেত্রে তোমাকে তম পদ নির্ণয় করতে গেলে অবশ্যই তুমি a r টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু s, মানে s হচ্ছে এখানে দেয়া আছে তম পদের মান কত দেয়া আছে দেখো 768। এটা যদি করো আগে তুমি এখানে ডিরেক্ট বের করতে পারবা, এই যে n - 1 ইকুয়াল দেয়া আছে কত দেখো এখানে, এটা 768 বাই এখানে যত দেয়া আছে এর মান কত 12, আর 12 দিয়ে যদি করো 768 দেখো ডিরেক্ট বের করতে হবে, 768 ভাগ হচ্ছে 12 আসে কত 64। এই যে 64 আসে না এখন, তো এইটা সমান আসছে কত 64। এখন আর এর মান তো তুমি জানো না, দেখো 24/12 মানে কত 2, তাহলে দেখো 2 পাওয়ার n - 1 ইকুয়াল হচ্ছে এটা 2 পাওয়ার, দেখো 2 পাওয়ার কত আছে 6, তো 2 2 কাটা n - 1 ইজ ইকুয়াল টু 6 ইকুয়াল হচ্ছে দেখো 7 আসবে, 1 যোগ হবে আসবে 7, তারপর সঠিক উত্তর হচ্ছে এখানে করতে হবে তোমাকে। ওকে, কেস 8 দেখো 1/√2 - 1/5 ধারাটির সাধারণ অনুপাত কত? ধারাটির সাধারণ অনুপাত মানে দ্বিতীয়, দেখো 1/√2 1/5 - 1/5 ধারাটির সাধারণ অনুপাত কত? আর সাধারণ অনুপাত মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। -1 কে যদি 1/5 দ্বারা ভাগ করো তাহলে দেখা যাবে কি সঠিক উত্তর আসবে -√5, এখানে আসবে কত -√5, সরাসরি এইটা সঠিক উত্তর হচ্ছে আমাদের এইটা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কোন সমান্তর ধারার কোন সমান্তর ধারার nতম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর কত? তাহলে তুমি এখানে n এর মান 1 বসাও, আরেকবার n এর মান 2 বসাও, এরকম দুইটা পদ বের করে মান বের করে একটা থেকে আরেকটা বিয়োগ করে। যেমন আমি n এর মান 1 বসালে দেখো 5 থেকে 5 আর 1 5 আর 3 8, আর n এর মান 2 বসালে 5 দুগুণে 10 আর 3 13, তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 5, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 5। আবার বলছি এরকম ভাবে দেয়া থাকলে তুমি n এর মান 1 2 3 দুইটা মান বসাবা, তাহলেই অন্তরটা পেয়ে যাবে। log 3 log 9 log 27 ধারাটির সাধারণ অন্তর কত? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, log 9 থেকে log 3 যদি বিয়োগ করো তাহলে সঠিক উত্তর করতে দেখো আসবে হচ্ছে তোমার log 9 মানে হচ্ছে log 3, এর মানে কি বুঝছো log 9/3, কারণ বিয়োগ হয় আমরা জানি, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, তার মানে কত আসে log 3 থাকবে, তাহলে সঠিক উত্তর কত আসবে log 3। কেস 9 1 + 3 + 5 ধারাটির 8তম পদ কত? যেহেতু ধারাটির 8তম পদ চেয়েছে, এটা হচ্ছে কি দেখো এটা কি দেয়া আছে এখানে তোমার, এটা দেয়া আছে কিন্তু সমান্তর ধারা, দেয়া আছে 1 + 3 সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে কি জানি a মানে কত দেখো 1 + r, n মানে কত বলছে 8তম পদ, তাই r মানে r - 1 হবে, তাই না? সমান দেয়া আছে কত বলছে 8তম পদের মান কত, 8তম পদের মান কত, এন্ড ডিফারেন্স কত দেয়া আছে 2 না, তাহলে এখানে দেখো তো 1 + 2r - 2 মানে হচ্ছে 2r - 1, তাহলে এইটার মান আসবে কত 2r - 1। আবার বলছি n × a + n - 1 × d বসাবা, এখানে a বলতে 1 আর n বলতে কত ওই যে r, আর d বলতে এখানে কত 3 - 1 = 2, এটা বসায় দিলে তুমি এটা পাবা সঠিক উত্তরটা। হাফ 2/3 3/4 ধারাটির সাধারণ পদ কত? তো সাধারণ পদ মানে এমন একটা পদ যা দিয়ে সকল পদ নির্ণয় করা যায়। তাহলে দেখো এখানে এটা বের করার সঠিক উত্তর দেখো 1/n 1/2 পাওয়ার n 1/n + 1, এখানে কিন্তু সবগুলোর উপরে 1 আছে, অর্থাৎ 1 কিন্তু ধ্রুব, কিন্তু এটার মধ্যে দেখো 1 কিন্তু ধ্রুব না, অর্থাৎ এখানে কিন্তু সংখ্যা আছে একটা, তার মানে ব্যতিক্রম এখানে আছে, তো ডিরেক্ট এটা আসবে। এই ক্ষেত্রে এটা ডিরেক্টলি বোঝা যায় এটা উত্তর এটা হবে, কারণ উপরে কোনো মানের পরিবর্তন হয় না এই তিনটা পদের মধ্যে, একমাত্র এটার মধ্যেই উপরে n আছে। দেখো n এর মান 1 বসালে 1, 2 বসালে 2, 3 বসালে 3, অর্থাৎ এটা ক্রম মেনটেন করে। সো সঠিক উত্তর হচ্ছে এটা। 4 + 8 + 6 16, অর্থাৎ এখানে দেখো রেজাল্ট এটা একটা কি বোঝাচ্ছে সমান্তর দ্বারা, কেন গুণোত্তর দ্বারা, কারণ দেখো বেড়ে যাচ্ছে, প্রথম বাড়ছে 4 তারপর বাড়ছে 8, এরকম ভাবে বেড়েই যাচ্ছে, তো এটা সাধারণ অনুপাত পদ বলতে কি আসে। তো এটা যদি বের করি এটা একটা ক্রম মেনটেন করে, দেখো কি ক্রম, 4 মানে কত 2², 8 মানে কত 2³ আর 16 মানে কত 2^4, তার মানে দেখো এটা যদি চিন্তা করো দেখো এখানে এটা মিলবে না, এইটাকে এইটার সাথে মিলে যায়, কেন মিলে যায় দেখো 1 + 1 সমান হচ্ছে কত 2² সমান কত আসে 4, তারপর তুমি যদি বসাও 2 + 1 মানে কত কিউব, এটা মেনে চলে দেখো। পরেরটা দেখো 2 + 1 বসাও তাহলে 3, তারপর দেখো 3 + 1 বসালে কত 4, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার এইটা।